হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আজকে যেটা করছি সেটা হলো ক্লাস 12-এর উৎপাদন তত্ত্ব। এটার কিছুটা অংশ আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে পড়িয়েছি এবং আমি বলেছিলাম যে এর পরবর্তী অংশটা আমি দ্বিতীয় ভিডিওতে আপলোড করব। তো আজকে সেই দ্বিতীয় অংশটা নিয়ে আমি আলোচনা করব। তো দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করার আগে প্রথম অংশে যে বিষয়গুলো পড়িয়েছিলাম সেগুলো আরেকবার তোমাদেরকে একটু বলে দিয়ে তার পরবর্তী অংশটাতে আমি আসছি। তো উৎপাদন তত্ত্বতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কি উৎপাদন কাকে বলে। উৎপাদন সাধারণত কি, যখন আমরা কিছু কাঁচামালের সাহায্যে কাঁচামালকে যখন কাজে লাগিয়ে আমরা একটা নতুন ধরনের দ্রব্য উৎপাদন করি, মানে নতুন ধরনের দ্রব্য সৃষ্টি করি, তখন সেটাকে আমরা উৎপাদন বলে থাকি। এক্ষেত্রে কি হয়, কাঁচামালের একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হয়ে থাকে। এই উৎপাদনের ক্ষেত্রে আমাদের একটা ইনপুট থাকে, মানে যেটা হলো কাঁচামাল, আর একটা আমরা আউটপুট পাই, মানে কাঁচামালটা পরিবর্তিত হয়ে যে নতুন রূপটা ধারণ করে সেটা হলো কি আউটপুট। এবং উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেকগুলো ধারণা পাই, যেটা হলো মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন কি, এই যে কাঁচামালগুলো ব্যবহার করে যে আমরা যে রিটার্নটা পাচ্ছি, মানে কি কাঁচামালগুলো তো একটা নির্দিষ্ট অনুপাতে আমরা ব্যবহার করেছি, এই নির্দিষ্ট অনুপাতে কাঁচামালগুলো ব্যবহার করার পর আমরা যে রিটার্নটা পাই সেটা হলো কি আমাদের মোট উৎপাদন। আর গড় উৎপাদন কি, এই মোট উৎপাদনকে যদি আমরা কাঁচামালের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাই গড় উৎপাদন। আর প্রান্তিক উৎপাদন কি, 1 ইউনিট করে অতিরিক্ত কাঁচামাল বিনিয়োগ করার জন্য বা 1 ইউনিট করে অতিরিক্ত ইনপুট দেওয়ার জন্য মোট উৎপাদন যে পরিমাণে বৃদ্ধি পায় সেটা হলো কি প্রান্তিক উৎপাদন। এই বিষয়টা আমি তোমাদেরকে আগেও বলেছি। তো এবার আমাদেরকে দেখতে হবে যে গড় উৎপাদন, মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনকে আমরা চিত্রের মাধ্যমে কিভাবে বর্ণনা করতে পারি, বা একটা মোট উৎপাদন রেখা থেকে আমরা কিভাবে গড় এবং প্রান্তিক উৎপাদনকে পেতে পারি, সেটা এবার চলো চিত্রের মাধ্যমে দেখে নিই। দেখো, এখানে আমি লিখেছি যে মোট উৎপাদন রেখা থেকে গড় এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন। তো বা আসতে পারে মোট উৎপাদন রেখা থেকে গড় এবং প্রান্তিক উৎপাদন নির্ণয়। কিভাবে নির্ণয় করব? মোট উৎপাদন রেখা থেকে গড় এবং প্রান্তিক উৎপাদন কিভাবে নির্ণয় করব? তো দেখো, এখানে একটা চিত্র অঙ্কন করেছি, যে চিত্রে আমরা অনুভূমিক অক্ষে উৎপাদনকে দেখিয়েছি, উল্লম্ব অক্ষে উপাদানকে দেখিয়েছি। x1 হলো উপাদান, আর এখানে লিখেছি কিউ মানে কোয়ান্টিটি, মানে উৎপাদন। তো এবার দেখো, এখানে এই যে OS যে রেখাটা আছে, এই OS রেখাটা হলো মোট উৎপাদন রেখা, মানে এটাকে আমি টিপি হিসাবে লিখতে পারি, মানে টোটাল প্রোডাকশন। টিপি মানে টোটাল প্রোডাকশন, মানে মোট উৎপাদন। তো এই যে টিপি রেখাটা, এই টিপি রেখাটার সাহায্যে আমরা কিভাবে গড় এবং প্রান্তিক উৎপাদন পেতে পারি। তো দেখো, এই যে টিপি রেখাটা অঙ্কন করলাম, এবার এই যে ও যে বিন্দুটা আছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে যদি আমরা টিপি রেখার ওপর প্রথমে কয়েকটা বিন্দু নিয়ে নিই, ধরো টিপি রেখার ওপর পি একটা বিন্দু নিয়েছি, টিপি রেখার ওপর কিউ একটা বিন্দু নিয়েছি। এবার এই পি থেকে মূল বিন্দুকে যদি যুক্ত করে দিই, আবার কিউ থেকে যদি মূল বিন্দুকে যুক্ত করে দিই, তাহলে দুটো কোণ পাচ্ছি। দেখো, এই একটা কোণ পেয়েছি আর এখানের ক্ষেত্রে এই একটা কোণ পেয়েছি। এই দুটো বিন্দুর ক্ষেত্রে দুটো আলাদা কোণ পেলাম। এই দুটো বিন্দুর ক্ষেত্রে আলাদা যে কোণটা উৎপন্ন হলো, এই যে কোণটা পেলাম, এই কোণের মানটাই হবে কি গড় উৎপাদন। তাহলে কি বললাম, পি বিন্দু থেকে ও বিন্দু অবধি যদি আমি এটাকে যুক্ত করে দিই, তাহলে আমি যে কোণটা পাবো, তাহলে সেই কোণটাই হবে কি আমার গড় উৎপাদন। আবার কিউ বিন্দু থেকে যদি ও অবধি যুক্ত করে দিই, তাহলে আমি যে কোণটা পাবো সেই কোণটা হবে কি আমার গড় উৎপাদন। এর পরবর্তী এই টিপি রেখা থেকে আমরা প্রান্তিক উৎপাদনকে কিভাবে নির্ণয় করতে পারি। দেখো, একই যে টিপি রেখার ওপর ধরো পি এবং কিউ দুটো বিন্দু নিয়েছি, এবং এই পি এবং কিউ বিন্দুর ওপরে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, যেরকম দেখো এই যে এখানে আমি একটা স্পর্শক অঙ্কন করেছি, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক অঙ্কন করেছি। তো এই স্পর্শকের যে অ্যাঙ্গেলটা থাকে, এই স্পর্শকের যে ঢালটা থাকে, এই স্পর্শকের ঢালের মানটাই হলো কি প্রান্তিক উৎপাদন।
তাহলে কি বললাম, স্পর্শকের ঢালের মানটা হলো প্রান্তিক উৎপাদন, এবং টোটাল প্রোডাকশন কার্ভ যেটা আছে তার উপরে কোনো বিন্দু থেকে যদি মূল বিন্দুকে যুক্ত করে দিই তাহলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয়ে থাকে কি, গড় উৎপাদন। এইভাবে আমরা মোট উৎপাদন রেখা থেকে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনকে নির্ণয় করতে পারি। এবার দেখো, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখার মধ্যে আমরা সম্পর্ককে দেখাচ্ছি। তো দেখো, এখানে দুটো চিত্র আমি অঙ্কন করেছি। ফার্স্টে দুটো হাফ আছে, মানে একটা ছবিরই দুটো হাফ আলাদা আলাদা করা আছে। প্রথম হাফটাতে আমি মোট উৎপাদন রেখাকে দেখিয়েছি, দ্যাট ইজ টিপি, টোটাল প্রোডাকশান, যেটা কিসের ওপর নির্ভর করে, আমি বারবার বলেছি যে কোয়ান্টিটি নির্ভর করে ফ্যাক্টর অফ x1 অ্যান্ড x2 এর ওপরে। এবার এখানে আমরা একটাই দ্রব্য নিয়েছি x1, যেটাকে দেখিয়েছি অনুভূমিক অক্ষে, উল্লম্ব অক্ষে টিপি মানে টোটাল প্রোডাকশনকে দেখানো হয়েছে। এবার এই টিপি রেখাটা দেখো কি হয়েছে, টিপি রেখাটা ওপরের দিকে প্রথমে উঠতে শুরু করেছে, মানে উৎপাদন প্রথম দিকে বাড়তে শুরু করেছে। এই অবধি আসার পর এই বি বিন্দুটাকে বলে বাঁক বদলের বিন্দু। এই বিন্দুতে আসার পর দেখো টিপি রেখাটা খুব স্টিপ হয়ে গেছে, খুব খাড়া ঢাল বিশিষ্ট হয়েছে। তারপর সি থেকে ডি অবধি উৎপাদন বেড়েছে, কিন্তু বাড়ার পরিমাণটা আস্তে আস্তে করে কিছুটা যেন স্থির হতে শুরু করেছে। ডি বিন্দুতে গিয়ে টিপি সর্বাধিক হয়েছে, এবং ডি বিন্দুর পরবর্তী কিন্তু টিপি আবার কমতে শুরু করেছে। তাহলে ডি বিন্দুতে কি হয়েছে, টিপি সর্বাধিক, এই বিন্দুতে টিপি কি হলো, সর্বাধিক হলো, এবং ডি বিন্দুর পরবর্তীকালে কিন্তু টিপি আস্তে আস্তে করে কমতে শুরু করেছে। এইবার এই যে টিপিটা আমরা দেখলাম, টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন, এই মোট উৎপাদন রেখা থেকে কিভাবে গড় এবং প্রান্তিক উৎপাদন রেখা নির্ণয় করছি দেখো, বা মোট উৎপাদন রেখা সাথে গড় আর প্রান্তিক উৎপাদন রেখার সম্পর্কটা কি সেটা দেখো। দেখো, যেখানে যেটা বাঁক বদলের বিন্দু ছিল, মানে বি বিন্দুটাকে বলে বাঁক বদলের বিন্দু, বি বিন্দুটাকে বাঁক বদলের বিন্দু বলে, এবং এই বিন্দুতে এমপি সর্বাধিক। এমপি মানে হলো মার্জিনাল প্রোডাকশন বা গড় প্রান্তিক উৎপাদন। এমপি মানে হলো মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন। তো কি দেখা যাচ্ছে দেখো, এই বি বিন্দুটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই বি বিন্দুটাতে কিন্তু প্রান্তিক উৎপাদন সর্বাধিক হয়েছে, এবং তারপরে আস্তে আস্তে করে প্রান্তিক উৎপাদন কমতে শুরু করেছে। এবং একটা বিষয় দেখো, ডি বিন্দুতে যেখানে মোট উৎপাদন সর্বাধিক ছিল সেখানে প্রান্তিক উৎপাদন কিন্তু শূন্য। প্রান্তিক উৎপাদন কি হয়ে গেছে, একদম বেস লাইনটার সাথে মিলিত হয়ে গেছে এস বিন্দুতে। তাহলে ডি বিন্দুতে যেখানে মোট উৎপাদন সর্বাধিক, ঠিক সেখানে এস বিন্দুতে কি হয়েছে, প্রান্তিক উৎপাদন শূন্য হয়েছে। তারপরে ডি বিন্দু থেকে যদি দেখি, তারপরে আস্তে আস্তে করে মোট উৎপাদন কমেছে এবং প্রান্তিক উৎপাদনও কমতে শুরু করেছে, কিন্তু প্রান্তিক উৎপাদন মাইনাসে চলে গেছে। এটা বেস লাইন, প্রান্তিক উৎপাদন এর নিচে চলে গেছে, তার মানে প্রান্তিক উৎপাদন এস বিন্দুর পরবর্তীকালে প্রান্তিক উৎপাদন কি হয়ে গেছে, ঋণাত্মকে চলে গেছে। তাহলে এটা হলো মোট উৎপাদনের সাথে প্রান্তিক উৎপাদনের সম্পর্ক। মোট উৎপাদনের বাঁক বদলের বিন্দুতে প্রান্তিক উৎপাদন সর্বাধিক, যখন মোট উৎপাদন সর্বাধিক হয় তখন প্রান্তিক উৎপাদন শূন্য, মোট উৎপাদন যখন কমতে শুরু করে প্রান্তিক উৎপাদন তখন ঋণাত্মকে চলে যায়। এর পরবর্তীকালে আমরা মোট উৎপাদন থেকে গড় উৎপাদনের সম্পর্কটা দেখব, বা অ্যাভারেজ প্রোডাকশন বা গড় উৎপাদন। এপি রেখাটা যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এপিও মোট উৎপাদন বাড়ার সাথে সাথে কিন্তু এপিও বেড়েছে, কিন্তু বাড়তে বাড়তে এপি সি বিন্দুতে সর্বাধিক হয়েছে। আবার যখন ডি বিন্দুতে টিপি সর্বাধিক, মোট উৎপাদন সর্বাধিক, তখন কিন্তু সেই জায়গাতে এসে গড় উৎপাদন কিন্তু আস্তে আস্তে করে স্থির হয়ে অনুভূমিক অক্ষের সমান্তরালে চলে গেছে। তাহলে এক্ষেত্রে এটা গেল মোট উৎপাদনের সাথে গড় উৎপাদনের সম্পর্ক। একটা জিনিস মাথায় রাখবে, মোট উৎপাদন যদি যখন কমবে গড় উৎপাদন কিন্তু কমে, কিন্তু গড় উৎপাদন একটা পর্যায়ের পর স্থির হয়ে যায়। গড় উৎপাদন কিন্তু প্রান্তিকের মতো কখনো মাইনাসে চলে যেতে পারে না। গড় উৎপাদন অনুভূমিক অক্ষের সমান্তরালে থাকে, এটা কখনোই, এই লাইনটা কখনোই কিন্তু নিচে চলে আসবে না, যেটা প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে কি হয়, গড় উৎপাদনটা ঋণাত্মকে আসতে পারে, কিন্তু গড় উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কি হয় না, মোট উৎপাদন কখনোই ঋণাত্মকে পৌঁছাতে পারে না।
এর পরবর্তীকালে আমরা যদি গড় আর প্রান্তিকের মধ্যে সম্পর্ক দেখি, গড় আর প্রান্তিক, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মোট উৎপাদন বাড়ার সাথে সাথে, মোট উৎপাদন তো ডি বিন্দু অবধি বেড়েছে, তাই মোট উৎপাদন বাড়ার সাথে সাথে গড়টাও বাড়ছে এবং প্রান্তিকটাও বাড়ছে। কিন্তু দেখো গড়ের তুলনায় প্রান্তিকটা বেশি বেড়েছে, কেন কি এটা প্রান্তিক উৎপাদন রেখা, তাহলে প্রান্তিক উৎপাদন রেখাটা ওপরের দিকে, গড় উৎপাদন রেখাটা নিচের দিকে, তাহলে প্রান্তিক উৎপাদনটা আগে বেড়ে সর্বোচ্চ হয়েছে বি ড্যাশ বিন্দুতে, তারপরে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে করে কমতে শুরু করেছে এবং গড় উৎপাদন সর্বাধিক হয়েছে কোন বিন্দুতে, সি ড্যাশ বিন্দুতে গড় উৎপাদন সর্বাধিক। আর যে বিন্দুতে গড় উৎপাদন সর্বাধিক হয় সেই বিন্দুতে গড় উৎপাদন সমান সমান প্রান্তিক উৎপাদন। তার মানে আমরা লিখতে পারি সি ড্যাশ বিন্দুতে কি হয়, সি ড্যাশ বিন্দুতে এপি ইকুয়ালস টু এমপি হয়, মানে এই বিন্দুটাতে গড় আর প্রান্তিক দুটো রেখাই একসাথে এসে মিলিত হয়েছে, সেই জন্য বলা হচ্ছে যে বিন্দুতে গড় উৎপাদন সর্বাধিক সেই বিন্দুতে গড় সমান সমান প্রান্তিক হয়। এর পরবর্তীকালে আস্তে আস্তে করে কি হতে থাকে, প্রান্তিক উৎপাদন কমতে থাকে এবং গড় উৎপাদন দুটোই কিন্তু কমতে থাকে। এবং প্রান্তিক উৎপাদনটা দেখো যখন কমছে তখন আবার ট্রেন্ডটা দেখো, যখন বাড়ছিল তখন প্রান্তিকটা বেশি বেড়েছিল, গড়টা কম বেড়েছিল, আবার যখন কমছে তখন প্রান্তিকটা বেশি কমছে, দেখো প্রান্তিকের রেখাটা নিচের দিক থেকে চলে গেছে, প্রান্তিকটা কমে জিরো হয়েছে, জিরো হয়ে মাইনাসে চলে গেছে, কিন্তু গড়টা কিন্তু কমতে কমতে অনুভূমিক অক্ষের সমান্তরালে চলে গেছে। গড় কখনোই কিন্তু ঋণাত্মকে যেতে পারে না, গড় কিন্তু শূন্য হতে পারে, যদি উৎপাদন শূন্য হয় তাহলে গড় উৎপাদন রেখা শূন্য, গড় উৎপাদনের পরিমাণ শূন্য হতে পারে, কিন্তু উৎপাদন যদি হয় তাহলে গড় কিন্তু কখনোই শূন্য হবে না। তো কিন্তু কি হতে পারে, প্রান্তিক কিন্তু শূন্য হতে পারে। তাহলে দেখো কি হয়েছে, প্রান্তিক উৎপাদন রেখাটা কিন্তু শূন্য হয়েছে, তারপরে প্রান্তিকটা কিন্তু মাইনাসে চলে গেছে, কিন্তু গড় উৎপাদন কিন্তু মাইনাসে যায়নি, গড় উৎপাদন কিন্তু অনুভূমিক অক্ষের সমান্তরাল রয়েছে। তাহলে এই পুরো চিত্রটার মাধ্যমে কিন্তু আমরা মোট উৎপাদন রেখার সাথে গড় এবং প্রান্তিক উৎপাদন রেখার সম্পর্ক, এই তিনটে রেখার মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা রয়েছে সেটা বিশ্লেষণ করলাম। দেখো স্টুডেন্টস, এর পরের যে টপিকটা বলছি সেটা হলো মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মে কি বলা হয়, দেখো মাত্রা বৃদ্ধির প্রতিদান বলতে আমরা উৎপাদনের মাত্রা পরিবর্তনের সঙ্গে উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সম্পর্ককে বুঝি। এবার বলছে যে উৎপাদনের মাত্রা পরিবর্তনের সঙ্গে মানে কি, বলা হচ্ছে যে আমরা যতটা ইনপুট দেব, মানে উপাদানগুলোকে যে হারে ব্যবহার করব, সেই উপাদানগুলো ব্যবহারের পরিমাণের যদি পরিবর্তন ঘটায়, মানে ধরো 10 ইউনিট ইনপুট দিচ্ছিলাম, সেখান থেকে ইনপুটটা হয়তো আমি 20 ইউনিট করলাম, বা 10 ইউনিট ইনপুট দিচ্ছিলাম, ইনপুটটা হয়তো 5 ইউনিট করলাম, তাহলে এই যে মাত্রার পরিবর্তন করলাম তার সাথে সাথে কি হবে, উৎপাদনের পরিমাণেরও পরিবর্তন হবে। কেন কি, ইনপুটের পরিবর্তন হলে আউটপুটের পরিবর্তন আসবে, কাঁচামাল যে পরিমাণ ব্যবহার করব উৎপাদন তো সেই পরিমাণেই পাবো না, কাঁচামালের যদি পরিমাণটাকে বাড়াই বা কমাই সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণটাও কিন্তু বাড়বে বা কমবে বা পরিবর্তন হবে। তো সেটাকেই বোঝানো হয়েছে যে কাঁচামালের পরিমাণের যদি পরিবর্তন ঘটাই সেই সাথে সাথে উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন হবে বা এই দুটোর মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেটাকেই মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম বলা হয়ে থাকে। মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম 3 ধরনের হয়ে থাকে, সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম, ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম, ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মে কি বলা হচ্ছে, যে কাঁচামালটা যে পরিমাণে বিনিয়োগ করছি উৎপাদন যদি সেই পরিমাণেই পরিবর্তন হয়, মানে ধরো দেখা গেল যে 10 ইউনিট আগে কাঁচামাল নিয়োগ করতাম, 10 ইউনিট থেকে কাঁচামাল নিয়োগের পরিমাণটা বাড়িয়ে 20 ইউনিট করলাম, কাঁচামালটা 10 ইউনিট থেকে বাড়িয়ে 20 ইউনিট করলাম, এবার উৎপাদন ধরো হচ্ছিল 20 ইউনিট, উৎপাদনটা বেড়ে হয়ে গেল 30 ইউনিট, একই হারে বাড়লো। দেখো এখানেও 10 থেকে 20 হয়েছে, এখানে 20 থেকে 30 হয়েছে, মানে 10 ইউনিট করে পরিবর্তন হয়েছে। তাহলে সমহার মাত্রা বৃদ্ধি মানে যতটা আমি ইনপুট বাড়িয়েছি আমার আউটপুটের ঠিক ততটাই, মানে ইনপুটের যতটা পরিবর্তন আউটপুটেরও ঠিক ততটাই পরিবর্তন এক্ষেত্রে ঘটেছে, এটা হলো সমহার মাত্রা বৃদ্ধি। ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধি মানে বাড়বে, মানে ধরো দেখা গেল যে
আমি 10 ইউনিট আগে ইনপুট দিচ্ছিলাম, ইনপুট ধরো আমি 20 ইউনিট করলাম, ইনপুটটা বাড়ালাম, আউটপুটটা ধরো 10 ইউনিটের জন্য আউটপুট পাচ্ছিলাম 20, এবার 20 ইউনিটের জন্য আউটপুট ধরো পেলাম 50 ইউনিট। তাহলে কী হয়ে গেল, এক্ষেত্রে আউটপুটটা বাড়লো, তাহলে সেই জন্য একে কি বলা হবে, ক্রমবর্ধমান, বেড়ে গেল। 10 ইউনিটের আউটপুট পাচ্ছিলাম 20 ইউনিট, আবার যেই 20 ইউনিট করলাম আউটপুট পেয়ে গেলাম 50 ইউনিট। আর ক্রমহ্রাসমান মানে কি, ধরো দেখা গেল 10 ইউনিট থেকে আমি রিটার্ন পাচ্ছিলাম 20 ইউনিট, এবার দেখা গেল যে আমি ধরো 20 ইউনিট ইনপুট দিলাম কিন্তু আমি রিটার্ন পেলাম 15 ইউনিট, তাহলে এক্ষেত্রে আমার রিটার্নটা কি হয়ে গেল, কমে গেল। সেই জন্য এটাকে কি বলা হবে, ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম। আমি তোমাদেরকে এর আগে একটা জিনিস পড়াতে গিয়ে বুঝিয়েছিলাম যে কোয়ান্টিটিটা কিসের ওপর নির্ভর করে, ফ্যাক্টর অফ x1 অ্যান্ড x2 এর ওপরে নির্ভর করে থাকে। মানে উৎপাদনের পরিমাণটা নির্ভর করে ফ্যাক্টর অফ x1 এবং x2, মানে এই দুটো কাঁচামালের নিয়োগটা থেকে আমি কতটা উৎপাদন পাবো, কতটা কোয়ান্টিটি পাবো, সেটা ফ্যাক্টরের ওপরে নির্ভর করে। এটাকে আমরা কখনোই সঠিকভাবে বলতে পারবো না যে 10 ইউনিট ইনপুট দিলে আমি 20 ইউনিট পাবো, 20 ইউনিট দিলে 30 ইউনিট পাবো, এইভাবে সঠিক কিছু বলা কিন্তু যায় না, এটা ফ্যাক্টরের ওপরে নির্ভর করে থাকে। এবং এই জন্য আমরা মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মকে 3টি ভাগে ভাগ করতে পারি, সমহার, ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান মাত্রাবৃদ্ধির প্রতিদান। আচ্ছা দেখো, এর পরে যেটা পড়াচ্ছি সেটা হলো বৃহদায়তন উৎপাদনের ব্যয় সংকোচ। বৃহদায়তন উৎপাদনের ব্যয় সংকোচ কি, বৃহদায়তন কি, যখন কোনো একটা ফার্ম যখন কি করে, বড় আকারে উৎপাদন করে, মানে কি তার প্রোডাকশানটা অনেক বেশি হয়, বা একটা স্থানের মধ্যেই অনেকগুলো ফার্ম একসাথে মিলিত হয়ে উৎপাদন করে, মানে একটা কোম্পানি যখন অনেকগুলো ফার্মের মাধ্যমে প্রোডাকশান করে তখন সেটাকে আমরা বৃহদায়তন উৎপাদন বলে থাকি। যেরকম ধরো আমরা বলতে পারি টাটা, এটা একটা উদাহরণ হিসাবে তোমাদেরকে বললাম যে টাটা কি করছে, একটা কোম্পানি কি করছে, অনেক ধরনের প্রোডাকশনের সাথে তারা যুক্ত রয়েছে, অনেক কিছু দ্রব্য তারা একসাথে উৎপাদন করছে। তাহলে এক্ষেত্রে তারা যখন এই বৃহৎ আকারে উৎপাদন করে, বিভিন্ন দ্রব্য সামগ্রী একসাথে উৎপাদন করে, সেক্ষেত্রে তাদের কিছুটা ব্যয় সংকোচ হয়, তারা কিছুটা সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তার মধ্যে থেকে কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, কারিগরি ব্যয় সংকোচ হয়, মানে কি এরা খুব উন্নত ধরনের যন্ত্রপাতি এরা ব্যবহার করে থাকে। উন্নত ধরনের যন্ত্রপাতি ব্যবহার করার জন্য এদের কি হয়, খরচটা অনেক কম হয়, মানে ভালো উন্নত মানের দ্রব্য সামগ্রী এরা উৎপাদন করতে পারে। তো এটা একটা খুব সুবিধে হয় এদের, যার জন্য এরা খুবই লাভজনক হয়ে, মানে লাভজনকভাবে ব্যবসা করতে পারে। এটা হলো কারিগরি ব্যয় সংকোচ। এরপরে যেটা বলেছে সেটা হলো কি বিপণনগত ব্যয় সংকোচ। বিপণনগত ব্যয় সংকোচ বলতে বোঝাচ্ছে যে কেনা বেচার ফলে উদ্ভূত সুবিধা, মানে এরা কাঁচামালকে অনেক সস্তা দামে কিনতে পারে, পাইকারি রেটে কিনতে পারে, একসাথে অনেকটা কাঁচামাল একসাথে কিনতে পারে এবং বেশি দ্রব্য একসাথে বাজারে বিক্রিও করতে পারে। এবং এদের কি দেখা যায় যে মানে পরিবহন ব্যয়ও অপেক্ষাকৃত কম হয়, কেন বেশি দ্রব্য একসাথে নিয়ে আসতে হলে কিন্তু পরিবহনের খরচটা অনেকটাই কমে যায়। এর পরবর্তী যেটা পড়বো সেটা হলো কি আর্থিক ব্যয় সংকোচ। আর্থিক ব্যয় সংকোচ বলতে কি বোঝাচ্ছে, যেহেতু এরা কি করে অনেকটা দ্রব্য একসাথে কেনে, যার জন্য এদের কিছুটা সুবিধা হয়, এরা কিছুটা কম টাকায় কিনতে পারে। এছাড়াও ব্যাংক বিমা কোম্পানিগুলো এদেরকে কম সুদে সহজে টাকা দিতে পারে, ফলে কি হয়, এদের মূলধনের পরিমাণ আস্তে আস্তে করে বাড়তে থাকে। এর পরবর্তী যেটা সেটা হলো কি ঝুঁকি বহনজনিত ব্যয় সংকোচ। মানে কি এরা কি করে, এদের মানে বাজারে যদি ঝুঁকিও থাকে, মানে একটা দ্রব্য উৎপাদন যদি কোনো কারণে এদের কোনো লসও হয়ে যায়, অন্যান্য দ্রব্যগুলোর উৎপাদন থেকে তারা সেই লসটাকে কিন্তু আবার প্রফিটে কনভার্ট করে দিতে পারে। এর পরবর্তী যেটা বলেছে সেটা হলো কি পরিচালনগত ব্যয় সংকোচ। পরিচালনগত ব্যয় সংকোচের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে কর্মচারীদেরকে আলাদা আলাদা কাজে ভাগ করে দেওয়া আছে, শ্রম বিভাগ এবং বিশেষীকরণ দেখা যায়, মানে এক একজন শ্রমিককে এক একটা কাজের ক্ষেত্রে নিযুক্ত করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে একটা শ্রমিক একটা কাজ করতে 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 তার এফিসিয়েন্সিটা বেড়ে যায়, সে অনেক কম সময়ে খুব ভালো দ্রব্য উৎপাদন করতে পারে, যেটাতে কি হয়, খরচও অনেক কম হয়। কেন্দ্রীয়করণ ও
কেন্দ্রীয়করণ জনিত ব্যয় সংকোচ, এই যে দেখাচ্ছিলাম, দেখো এই একটা কোম্পানি সব ধরনের দ্রব্য উৎপাদন করছে, তা একটা ফার্মে যেটা ধরো আউটপুট আরেকটা ফার্মের ক্ষেত্রে সেটা কাঁচামাল হিসাবে ব্যবহার হতে পারে। যেমন ধরো দেখা গেল আয়রন অ্যান্ড স্টিল, লৌহ ইস্পাত, এবার একটা কোম্পানি হয়তো কাঁচা লোহা থেকে ইস্পাত তৈরি করলো, আবার এই কোম্পানিটা ইস্পাত তৈরি করেছে, আবার এই কোম্পানিটা ইস্পাত থেকে কি করছে, বিভিন্ন ধরো জাহাজ, বাস, বিভিন্ন ধরনের আরও অন্যান্য দ্রব্য সামগ্রী কী করছে, ইস্পাত থেকে তৈরি করছে। তাহলে এই ধরনের সুযোগ সুবিধা এরা পায়, একই জায়গার মধ্যে থেকেই সব দ্রব্যগুলো এরা পেতে থাকে। এবং শ্রম বিভাগ সংক্রান্ত ব্যয় সংকোচ, প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া থাকে, সেই জন্য কি হয়, প্রত্যেকে নিজস্ব দক্ষতা অনুযায়ী কাজ করে, এতে ব্যয়ও কমে যেতে থাকে এবং কি হয়, ব্যয় কম হয় কিন্তু দ্রব্যটা কোয়ালিটিটা খুব ভালো হয়। একে কি বলা হচ্ছে, শ্রম বিভাগ সংক্রান্ত ব্যয় সংকোচ। লাস্টে কি বলেছে দেখো, তথ্য সংগ্রহজনিত ব্যয় সংকোচ। এই শিল্পে কি হয়, অনেক ফার্ম থাকে, তারা কি করে, নিজেদের খবরাখবর নিজেরা কি করে, একটা ফার্ম আরেকটা ফার্মকে খবরাখবর সহজেই দিয়ে দেয়, ফলে তথ্য সংগ্রহ করতে এদের খরচটা কম পড়ে, ফলে উৎপাদন ব্যয় কমে যায়। উৎপাদন ব্যয় কমলে বাজারে দ্রব্যের দামও কিন্তু কমে যেতে থাকে। তাহলে বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যয় সংকোচগুলো লক্ষ্য করা যায়। তো স্টুডেন্টস, এবার দেখো বৃহদায়তন উৎপাদনের ব্যয় বাহুল্য কি। এর আগে পড়লাম যে বৃহদায়তন উৎপাদন কিছু কিছু ভাবে এদের ব্যয় সংকোচ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এদের ব্যয় বেড়েও যায়। কি কি ক্ষেত্রে এদের ব্যয় বেড়ে যায় দেখো, পরিচালনার সমস্যা জটিল হয়ে যায়, কেন কি বড়োভাবে উৎপাদন করতে গেলে পরিচালনা ব্যবস্থা যেটা থাকে সেটা খুব কঠিন হয়ে যায়, অনেক বেশি শ্রমিক থাকে, অনেক বেশি উৎপাদন করতে হয়, অনেক বেশি কাঁচামালের দরকার পড়ে, দ্রব্য সামগ্রী অনেকগুলো মার্কেটে বিক্রি করতে হয়। এই কারণে কি হয়, পরিচালনাজনিত একটা সমস্যা কিন্তু সৃষ্টি হয়, যেটা অনেক জটিল হয়ে পড়ে। এর পরবর্তী যেটা পড়েছে, অধিক মূলধনের প্রয়োজন হয়, কেন কি বেশি মাত্রায় উৎপাদন করতে গেলে তখন কিন্তু মূলধনের প্রয়োজনটাও কিন্তু বেড়ে যেতে থাকে, বেশি মাত্রায় টাকার কিন্তু দরকার পড়ে, সবসময় অত বেশি টাকা সরবরাহ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তারপরে কি বলেছে, শ্রমিক এবং মালিকের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ থাকে না। বড় বড় কোম্পানিগুলোতে যারা কাজ করে, যে শ্রমিকরা কাজ করে, তাদের সঙ্গে কিন্তু কোম্পানির মালিক যে আছে তার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে না, ফলে শ্রমিকদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো কিন্তু মালিক সবসময় জানতে পারে না, ফলে মালিক এবং শ্রমিকের মধ্যে কিন্তু একটা অসন্তোষ সৃষ্টি হয়। দ্রব্যের গুণগত উৎকর্ষতা সকল সময় বজায় থাকে না, যেহেতু বেশি মাত্রায় উৎপাদন করা হয় এবং মালিক শ্রমিকের মধ্যে সরাসরি যোগাযোগ থাকে না, সেক্ষেত্রে সবসময় কিন্তু মালিক বুঝতে পারে না যে দ্রব্যের গুণগত উৎকর্ষতা ঠিক আছে কি না। দীর্ঘ অনেক বছর ধরে উৎপাদন চলতে চলতে একসময় দেখা যায় যে দ্রব্যের গুণগত উৎকর্ষতা কিন্তু কমে আসতে থাকে, তো সেই জন্য গুণগত উৎকর্ষতাও কিন্তু সবসময় বজায় থাকে না। এগুলো হলো বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে ব্যয় বাহুল্য, মানে এই সমস্ত ক্ষেত্রে কি হয়, বৃহদায়তনে উৎপাদন করতে গেলে খরচটা বেড়ে যেতে পারে। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে ক্লাস 12-এর এই উৎপাদন তত্ত্বটা পুরোটা পড়িয়ে দিলাম। তোমরা এই দুটো ভিডিও ভালো করে দেখে নাও। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা এই ভিডিও ওরিয়েন্টেড কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে তার উত্তরটা দিয়ে দেবো। এবং তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, যদি তোমরা কেউ আমার কাছে পার্সোনালি টিউশন নিতে চাও তাহলে তোমরা এই নাম্বারটাতে আমার সাথে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আরেকটা কথা স্টুডেন্ট তোমাদেরকে বলার, যেটা হলো যে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইকোনমিক্সটা যেটা বেঙ্গলি ভার্সানে তোমাদেরকে এই ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছি, কিন্তু আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সানের স্টুডেন্টরা যারা রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই পড়ো কিন্তু ইংলিশ ভার্সানে পড়ো, এরকম অনেক স্টুডেন্টসরা রয়েছে, তারা যদি পার্সোনালি কেউ আমার কাছে পড়তে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য আলাদা ক্লাস প্রোভাইড করি, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। কিন্তু এখন অবধি আমার ইউটিউবে আলাদা করে ইংলিশ ভার্সনের জন্য ভিডিওগুলো আপলোড করা হয়ে ওঠেনি। তো তোমরা এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো।